আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। যারা অলরেডি কেক তৈরি করতে পারেন তারা চাইলে রেসিপিটি অ্যাভয়েড করতে পারেন, আর যারা কেক তৈরির ক্ষেত্রে একেবারে নতুন তাদেরকে বলবো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা ইলেকট্রিক বিটারের ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এবং প্রয়োজনীয় কিছু টিপস সহকারে ভ্যানিলা স্পঞ্জ কেকের আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। সেই সঙ্গে আজকের এই কেকটা ওভেন ছাড়া চুলায় তৈরি করে দেখাবো। তো আশা করছি নতুনদের জন্য চুলায় তৈরি ভ্যানিলা স্পঞ্জ কেকের আজকের এই রেসিপিটি ভীষণ উপকারে আসবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তৈরি করছি ভ্যানিলা স্পঞ্জ কেক। কেক তৈরিতে আজকে আমি এই ধরনের একটা সসপ্যান ইউজ করেছি। প্রায় অনেকেই আছেন যাদের বাড়িতে আসলে কেক তৈরির ক্ষেত্রে কোনো ধরনের কেক মোল্ড থাকে না। তো যদি বাড়িতে এই ধরনের একটা সসপ্যান থাকে, খুব সহজভাবে আপনি নিজেই এই কেকটা তৈরি করতে পারবেন। এরপর সসপ্যানটা বেকিং পেপারের উপর রেখেছি। এখন সসপ্যানের নিচের অংশ বরাবর বেকিং পেপারটা একটা কলম দিয়ে দাগ টেনে নিচ্ছি। এতে করে বেকিং পেপারটা কাটতে বেশ সুবিধা হবে। বেকিং পেপার দেওয়ার কারণে আর কেকটা পুড়ে যাবে না। আপনাদের হাতের কাছে যদি এই ধরনের বেকিং পেপার না থাকে, তো রেগুলার যে বাড়িতে থাকা কাগজ বা খাতা আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি দুটো বেকিং পেপার নিয়েছি, আর দুটো বেকিং পেপার নেওয়ার কারণে কেকটা বেশি ভালো হয়। অনেক সময় একটা বেকিং পেপার দেওয়ার কারণে কেকের নিচের অংশটা একটু পুড়ে যায়, দুটো নিলে আসলে কেকটা আর পুড়ে যায় না। সসপ্যানে এখন কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। চেষ্টা করবেন সসপ্যানের নিচের অংশ এবং সাইডের যে অংশগুলো আছে সব জায়গায় একটু ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে। তারপর বেকিং পেপারটা সসপ্যানের ভেতরে বসিয়ে দিচ্ছি। বেকিং পেপার দুটো বসিয়ে দেওয়ার পর তার ওপর আরও একবার কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নিতে। এখানে বেশ বড় সাইজের একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এক এক করে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এই কেকটা তৈরি করার 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। যখন ডিমটা রুম টেম্পারেচারে আসবে তখন ইউজ করতে হবে। আর পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে গেলে কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। এখন ডিম এবং চিনি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ইলেকট্রিক বিটার ইউজ করছি না, সেক্ষেত্রে এই হ্যান্ড হুইস্ক দিয়ে ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি তেল 1 কাপ। রেগুলার রান্নায় যে সয়াবিন তেলটা ব্যবহার করা হয় সেটা এখানে দিয়েছি। তারপর একটু মিশিয়ে নিচ্ছি। ডিম চিনিটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপর আরও একবার খুব ভালোভাবে ডিম চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। 3/4 কাপ চিনি দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু খুব বেশি হবে না। কেউ যদি একটু এক্সট্রা মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে 1 কাপ চিনি দিতে পারেন। চেষ্টা করবেন ডিম চিনির এই মিশ্রণটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে, কেননা ডিম চিনির এই মিশ্রণটা যতটা সময় নিয়ে মেশানো হবে কেকটা তত বেশি স্পঞ্জি হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা কেউ চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। একটা চালনির সাহায্যে ময়দাটা চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নেওয়ার কারণে কেকের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা কেকটা ফুলতে সাহায্য করবে। এখন সমস্ত উপকরণ একটু মেখে নিচ্ছি। এই পর্যায়ে আলতো হাতে এটাকে একটু মিশিয়ে নেবেন, খুব বেশি জোরাজোরি করে মেশাতে যাবেন না। আলতো হাতে মেশানোর কারণে ডিমের যে ফোমগুলো ক্রিয়েট হয়েছে সেটা অটুট থাকবে এবং কেকটা ফুলতে সাহায্য করবে। কেকের ব্যাটারটা কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ঘন দেখাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নরমাল তাপমাত্রায় থাকা দুধ।
তারপর আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি। দুধ দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর পাওয়া যাবে না, কেক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। কেকের এই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার জন্য এখানে প্রথমে 2 টেবিল স্পুন দুধ দেওয়ার পর মেখে নিয়েছি, তারপর প্রয়োজন অনুযায়ী আরও 2 টেবিল স্পুনের মতো দুধ অ্যাড করে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে এখানে একটু কম বা বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে বুঝে অল্প অল্প করে দুধ অ্যাড করে এখানে কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। এরপর সসপ্যানের ভেতরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা সসপ্যানে নিয়ে নেওয়ার পর হালকাভাবে এটাকে একটু ট্যাপ করে দিতে হবে, এতে করে ব্যাটারের ভেতরে যদি এক্সট্রা কোনো বাবল থাকে সেটা বের হয়ে যাবে। প্রথমেই আপনাদেরকে বলেছি আজকের এই কেকটা চুলায় তৈরি করে দেখাবো। ইতিমধ্যে চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এখন প্যানের ভেতরে এই ধরনের একটা র্যাক বসিয়ে দিচ্ছি। যদি আপনাদের কারো কাছে এই ধরনের ননস্টিক প্যান না থাকে তো কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের হাঁড়িতে আপনারা এই কেকটা বেক করতে পারবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা সর্বোচ্চ হাইয়ে রেখে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি জাল করে নিব। প্রায় 8 মিনিট চুলার আঁচটা হাইয়ে রেখে প্যানটা গরম করে নিয়েছি। এখন কেকটা বেক করার জন্য প্যানটা একদম রেডি। সসপ্যানটা প্যানে বসিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ধরনের ছিদ্র থাকে সেটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে বা লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো থাকবে কেকটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। 45 থেকে 50 মিনিটের ভেতরে দেখবেন যে কেকটা হয়ে গিয়েছে, তবে এক একটা চুলার তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে সময়টা একটু কম বা বেশিও লাগতে পারে। কেকটা হয়ে যাবার পর একটা টুথপিক দিয়ে এটাকে একটু চেক করে নিতে হবে যে কেকটা ভালোভাবে ভেতর পর্যন্ত হয়েছে কিনা। টুথপিকটা কেকের মাঝ বরাবর দিয়ে দেওয়ার পর যখন দেখবেন যে টুথপিকটা ক্লিন এসেছে তো বুঝতে হবে যে কেকটা হয়ে গিয়েছে। আর যদি কেকের কিছু অংশ টুথপিকে লেগে থাকে সেক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে বেক করে নিলে দেখবেন যে কেকটা হয়ে গিয়েছে। কেকটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর কেকটা সসপ্যান থেকে একটা চাকুর সাহায্যে চারিদিকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা প্লেট সসপ্যানের ওপর রেখে একটু সাবধানতার সাথে উল্টিয়ে কেকটা আনমোল্ড করে নিচ্ছি। কেক তৈরির ক্ষেত্রে একটা কমন যে প্রবলেম সেটা প্রায় অনেকেই করে, সেটা হচ্ছে কেকটা হয়ে যাবার পর চুলার ওপর থাকা অবস্থায় কেকটা যে পরিমাণ ফোলা থাকে, চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কেকটা যখন ঠান্ডা করা হয় তখন কেকটা আর সেই প্রাথমিক অবস্থায় ফোলা থাকে না, অনেক বেশি চুপসে যায়। তো আমার কাছে মনে হয় এটার প্রধান কারণ হচ্ছে কেকের ব্যাটারের ভেতরে পর্যাপ্ত পরিমাণে বাতাস থাকে এবং ব্যাটারটা ভালোভাবে তৈরি করা হয় না। অর্থাৎ যদি ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড হুইস্ক দিয়ে ব্যাটারটা তৈরি করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু ভালোভাবে মিশিয়ে নিতে এবং চুলার আঁচটার দিকে লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন যে এই ধরনের সমস্যা হবে না, পারফেক্টভাবে কেকটা তৈরি করতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে কেকটা ফুলে যায়, তাই বেকিং পাউডার দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে, অর্থাৎ পরিমাপটা ঠিক রেখে দিতে হবে। আশা করছি কেকটা কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কেকের ভেতরটাও কিন্তু ভালোভাবে হয়েছে এবং ভেতরটাও কিন্তু অনেকটা স্পঞ্জি দেখাচ্ছে। এরপর পুরো কেকটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। রেসিপিটি লম্বা হওয়ার কারণে সবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে পারফেক্ট কেক তৈরি করার ক্ষেত্রে এই কথাগুলো আপনাদের সঙ্গে না বললেই নয়। এই রেসিপিটি দেখে যদি আপনারা দুজনে উপকৃত হন তাহলে আসলে আমার পরিশ্রমটা সার্থক। তো যাই হোক, আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হয়ে যাব হয়তোবা কোনো একদিন ভিন্নধর্মী কোনো একটা রেসিপি নিয়ে। রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।